নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় 1898 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণের পরমহংসদেবের জন্ম মহোৎসব। খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসব সীমিত ছিল মুখ্যত সাধু, ব্রহ্মচারী ও গৃহী ভক্তদের মধ্যে, কিন্তু পরবর্তী রবিবার অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 1898 তারিখে আয়োজিত হয়েছিল সাধারণ উৎসব। সেই উৎসবে হাজার হাজার লোকের উপস্থিতি এক আলোড়ন সৃষ্টি করেছিল। স্বামীজির একান্ত ইচ্ছা ছিল মঠের নিজস্ব জমিতে যেন সাধারণ উৎসব অনুষ্ঠিত হয়। কয়েকবার তিনি চিঠি লিখে গুরু ভাইদের উদ্দীপিতও করেছিলেন। এই যেমন 30শে নভেম্বর 1897 তারিখে তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন, নিজের জমিতে মহোৎসব করে তবে কাজ, তাতে বুড়োই মরে আর টেকরাই ছেড়ে। কিন্তু আইনজ্ঞদের পরামর্শে এবং জমি প্রস্তুতির সময় অভাবে নিজস্ব জমিতে সাধারণ উৎসব সংগঠন করা যায়নি। বালিতে পূর্ণচন্দ্র দাঁ মহাশয়ের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। স্বামী যোগানন্দজি ও স্বামী ত্রিগুণাতীতানন্দজির অক্লান্ত পরিশ্রমে সংগঠিত হয়েছিল এই উৎসব। 1898 খ্রিস্টাব্দের 16 মার্চ তারিখে ব্রহ্মবাদীন পত্রিকায় প্রত্যক্ষদর্শী মার্গারেট এলিজাবেথ নোবেলের লিখিত সংবাদ প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের সারাংশে বাংলা অনুবাদ আমরা এখানে উপস্থাপন করতে চলেছি। এখানে এই রবিবার সকালে আকাশ সূর্য কিরণে ঝলমল করছিল। কাছে কোনো মন্দিরের ঘণ্টা বেজে চলেছিল। শিবের মন্দিরটির ওপর ঝরে পড়েছিল বিশাল গাছটির শুকনো পাতা। বাতাস ছিল জাফরানের গন্ধে ভরপুর। পূর্ণচন্দ্র দাঁর ঠাকুরবাড়ি ও উদ্যানের ঘাটে নামবার অনেক আগে থেকেই নৌকায় বসে হাজার হাজার মানুষের কোলাহল ও কীর্তনাদির রব শুনতে পাচ্ছিলাম। এত বেশি মানুষের ভিড় হয়েছিল যে নদীর ঘাট থেকে আমাদের উদ্যান বাড়িটিতে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছিল। উপস্থিত সকল মানুষই আন্তরিকভাবে আগ্রহী। শত শত বাঙালি যুবক সাগ্রহে লক্ষ্য করছিল এবং স্বামীজিকে দেখতে পেয়ে তাঁর পিছু নিয়েছিল এবং চিৎকার করছিল, বক্তৃতা বক্তৃতা। 3রা মার্চ 1898 তারিখে দ্য ইন্ডিয়ান মিররে ঘোষণা করে, লাস্ট সানডে Swami Vivekananda, who, being praised by the crowd, delivered a short address suited for the occasion. With his fascinating appearance and charming, lustrous eyes, always drew a great multitude of people around him. উদ্যানের অপর এক অংশে সন্ন্যাসীগণ রাধুনী বামুনদের দিয়ে প্রস্তুতি খিচুড়ি জনসাধারণের মধ্যে বিতরণ করছিলেন। শিশু সহ প্রায় 20,000 লোককে সারা দিন ধরে
প্রসাদ খাওয়ানো হয়। এই বৃহৎ মহোৎসবে মানুষদের শান্ত ভাব ও শৃঙ্খলা বোধ দেখে বিস্মিত হতে হয়। কিন্তু উদ্যানের প্রধান আকর্ষণ ছিল একটি সাময়িকভাবে তৈরি মন্দির, যার বেদির ওপর শোভা পাচ্ছিল শ্রীরামকৃষ্ণের একটি ছবি প্রতিকৃতি। মন্দিরের থাম ও ধনুরাকৃতিক খিলানগুলি ছিল গাঁদা ফুল দিয়ে ঢাকা। চন্দা তপের কাজ করছিল জালের ন্যায় বোনা জুঁই কুড়ির মালার গুচ্ছ, আর মাঝে সাজে ছিল গোলাপ ফুল। এই মহোৎসব একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও সব বাঁধন ভেঙে উঁচু নিচু, পুরুষ নারী, আপন পর সকলে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। গোপালের মার মতো স্বাভাবিক ভক্তি সবাইকে এখানে টেনে এনেছিল। সেই ভক্তির আলোকে সকলেই তীব্র ভাবে অনুভব করছিল সবার মধ্যে একত্ব। এখানকার উৎসব প্রাঙ্গণেই মার্গারেট এলিজাবেথ নোবেল কামারহাটির গোলাপ মার সঙ্গে পরিচিত হয়েছিলেন। লক্ষণীয় বিষয়, এরূপ সমারোহের বৃহৎ উৎসবও স্বামীজিকে তৃপ্ত করতে পারেনি। তিনি মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, এই বৎসরের মহোৎসবে আমি সন্তুষ্ট হই নাই। প্রত্যেক মহোৎসব হওয়া চাই এখানকার সকল ভাবধারার এক অপূর্ব সমাবেশ। আমি আগামী বৎসর এ বিষয়ে চেষ্টা করিব এবং আমি ব্যবস্থা ঠিক করিয়া দিব। এদিকে যে সময়ে তাঁদের ঠাকুর বাড়ি প্রাঙ্গণে মহাসমারোহে সাধারণ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল, সেই সময়ে বেলুড়ের নতুন জমিতে খুব গুরুত্বপূর্ণ ও মহৎ একটি ঘটনা ঘটেছিল। প্রথমটিতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ, দ্বিতীয়টিতে ছিল 15-20 জন। এই দ্বিতীয় ঘটনাটার যথার্থ পরিপ্রেক্ষিতে আজ আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবের 3 দিন পর, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 1898, স্বামীজি মাদ্রাজের আমি রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, যে জমি কেনা হইয়াছে আজ আমরা উহার দখল লইব, এবং যদিও এখনই ওই জমিতে মহোৎসব করা সম্ভবপর নহে, তথাপি রবিবারে উহার ওপর আমি কিছু না কিছু করাইব। অন্তত শ্রীজির ভস্মাবশেষ ওই দিনের জন্য আমাদের নিজস্ব জমিতে লইয়া গিয়া পূজা করিতেই হইবে। আবার দেখা যায় স্বামী প্রেমানন্দজি 6 মার্চ তারিখে মাদ্রাজের স্বামী রামকৃষ্ণানন্দজিকে একখানা চিঠি লিখেছিলেন, যার এক অংশে আছে, গত রবিবার তাঁদের বাগানে মহোৎসবে অতি উত্তম রূপে সম্পন্ন হইয়া গিয়াছে, প্রায় অন্যান্য বছরের তুল্য। ওই দিন নতুন জায়গায় নরেন্দ্র নিজে ঠাকুর লইয়া গিয়া পূজা ও হোম করিয়াছিলেন এবং পায়সান্ন ভোগ হইয়াছিল। গতকল্য ওই জায়গাটি 39,000 টাকায় ক্রয় করা হইয়াছে। শ্বেত পাথরের মন্দির ও প্রকাণ্ড বাটি তৈয়ারের আয়োজন হইতেছে। শীঘ্রই কার্য আরম্ভ হইবে। দেখে শুনে লোকে অবাক হয়ে থাকে। স্বামী শিবানন্দজি বলেছিলেন, আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম, যা মহাপুরুষ স্বামী শিবানন্দ স্বামী অপূর্বানন্দজি কর্তৃক রচিত গ্রন্থ সাক্ষ্য দেয় এ বিষয়ে। এছাড়া প্রাসঙ্গিক কিছু বাড়তি তথ্য পাওয়া যায় স্বামী ত্রিগুণাতীতানন্দজির একটি চিঠিতে। তিনি 25শে ফেব্রুয়ারি 1898 তারিখে প্রমোদ দাস মিত্রকে লিখেছিলেন, 40,000 টাকা দিয়া 18 বিঘা উত্তম জমি গঙ্গার পশ্চিম কূলে ক্রয় করা হইয়াছে। আরো মঠের জন্য প্রায় 100 বিঘা জমি ওই জমির চতুষ্পার্শ্বে ক্রয় করিবার মতো আছে। জমিতেই প্রায় 2 লক্ষ টাকা পড়িয়া যাইবে এবং এতদ ব্যতীত
মন্দির আদি নির্মাণ করিতে প্রায় 10-12 লক্ষ টাকা পড়িবে। এ সমস্ত বৃহৎ ব্যয়ভার একমাত্র ঈশ্বর ব্যতীত আর কে লইতে সমর্থ? এর মধ্যে নেতা বিবেকানন্দের নতুন মঠ সংগঠন সংক্রান্ত চিন্তা ভাবনার একটু আঁচ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার নবম খণ্ডের একটি ঘটনার বিবরণ আমরা এখানে উল্লেখ করি। সে ঘটনার তারিখ 9 ডিসেম্বর 1898। এরই একটি ইংরেজি অনুবাদ দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ গ্রন্থের 7ম খণ্ডেও স্থান পেয়েছে। কিন্তু এখানে কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তাছাড়াও অধ্যায়গুলির কালক্রম অনুসারে বিন্যাসে দেখা যায় ঘটনাটি ঘটেছিল নীলাম্বর বাবুর বাগানে স্থিত মঠ জীবনের প্রথম দিকে, যা যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের 3য় খণ্ডে স্বামী গম্ভীরানন্দজি মঠের নতুন জমিতে ঠাকুর প্রতিষ্ঠার দিনটি সম্বন্ধে কিছু সন্দেহ প্রকাশ করেছেন। যাই হোক, সামগ্রিক বিচার করলে দেখা যাবে 9 ডিসেম্বর 1898 তারিখের ঘটনাটি ঘটেছিল রবিবার 27 ফেব্রুয়ারি 1898। 27 ফেব্রুয়ারি 1898 তারিখে নতুন জমিতে যে অনুষ্ঠানটা হয়েছিল তার পটভূমি সমেত বর্ণনা স্বামী শিশু সংবাদেও আমরা পেয়ে থাকি। সেখানকার বর্ণনা মতে প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্বপত্র ছিল সব 2 হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রীরামকৃষ্ণ দেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন। অপূর্ব দর্শন। ধ্যান পূজা অবসানে তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভস্মাস্থি, যা শ্রীজি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন। শঙ্খ ঘণ্টা রোলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢল ঢল ভাবে কল কল স্বরে নৃত্য করিতে লাগিল। স্বামীজি শিষ্যকে বলিলেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন। স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসন উপরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অপর সকলেও প্রণাম করিলেন। অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন। পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভাতৃগণের সহায়ে স্বহস্তে পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। বোধহয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষাও দিয়াছিলেন। পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে মহাযুগাবতার ঠাকুর অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলেই করজোড়ে ঐরূপ প্রার্থনা করিলেন। অনুষ্ঠানের পর স্বামীজির আদেশে শিষ্য শরৎচন্দ্র তাম্র কৌটা মাথায় করে নীলাম্বর বাবুর বাগানে ঠাকুর ঘরে ফিরিয়ে নিয়ে যান। সেখানে সানন্দে
স্বামীজি বলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো। 12 বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো। আমার মনে এখন কি ইচ্ছে জানিস? এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। এদিনের ঘটনায় সংক্ষিপ্ত সুস্পষ্ট বিবরণ পাওয়া গেছে স্বামী অদ্ভুতানন্দের জবানিতেও। তিনি বলেছিলেন, উৎসবের দিন অর্থাৎ সাধারণ উৎসবের দিন তো সবাই গেল, বিবেকানন্দ ভাই নিজে সেদিন পুজোয় বসল, কাঁধে করে কৌটাটি নিয়ে এলো। পূজা শেষে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, আজ থেকে এই মঠে তাকে এনে বসালাম, তিনি আমাদের চালাবেন। দেখিস ভাই, তাঁর চালনায় তোরা যেন সবাই চলতে পারিস। তিনি চান পবিত্রতা, সরলতা আর উদারতা। তোরা এই 3টে জিনিসের অমর্যাদা করিসনি। এখানে সকল মতের, সকল ভাবের মিল রাখতে হবে, কাউকে ছোট কাউকে বড় করা হবে না। এই গুরুত্বপূর্ণ ঘটনার কয়েকদিন পরের একটি কাহিনী বর্ণিত হয়েছে স্বামী শিষ্য সংবাদের 21তম অধ্যায়ে। সেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, বর্তমান মঠের জমি ও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে। মঠের জমি তখনও জঙ্গলপূর্ণ। মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন, তিনিও স্বামীজির সঙ্গে কিছু দূর পর্যন্ত আসিয়া বিদায় লইলেন। স্বামীজি বলতে লাগিলেন, সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম, তখন মনে হলো যেন এখান থেকে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্বে খেয়ে ফেলেছে। বেদান্ত কেবল পড়ে কি হবে, প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধ অদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর এ অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন, আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুন্দুভিনাদ তুলতে হবে। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।